এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের ঘোষণাও করেছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাদুড়িয়ার এক যুবক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লার প্রাকার থেকে তার ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজ এর ফলে এআই ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবে। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य। রাজ্য বিজেপি সরকারের আজ 100 দিন পূর্ণ হচ্ছে। ক্ষমতায় আসার 100তম দিনে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা হবে। যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে প্রায় 1,50,00,000 পরিবার, অর্থাৎ প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা পরিষেবার আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, 16ই আগস্ট খেলা হবে দিবসের পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশিসবাবু ছিলেন রামপুরহাটের 5 বারের বিধায়ক। এবার তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। তার মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। শহরের নির্দিষ্ট কিছু এলাকাকে পরিচ্ছন্ন রাখতে হকার উচ্ছেদ প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেরিতে হলেও এই কাজ করতে হবে। তাদের দল পুরোপুরিভাবে হকারদের সরিয়ে দেওয়ার পক্ষে নয়, তবে কিছু ক্ষেত্রে হকারদের সরিয়ে দেওয়া প্রয়োজন। পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো তো কর্পোরেশনকে দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছেন। আমাদের দেশের সামগ্রিক রাজ্যের অর্থ ব্যবস্থার সঙ্গে তো তাদের একটা যোগাযোগ আছে, তারা জিএসটি দিচ্ছেন। আজকে তাদের অধিকারকে রক্ষা করবার দায়িত্ব আপনাদের কাউন্সিলরদের। সুতরাং কলকাতার যে মুখ, কলকাতার ফেস, ওই ধর্মতলা, ওই এসপ্ল্যানেডকে পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন, একদম সুন্দর করে দিন। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে গতকাল পেট্রাপোলে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, উত্তর 24 পরগনার পেট্রাপোলের যেভাবে উন্নতি হচ্ছে তাতে আগামী দিনে ল্যান্ড পোর্ট অথরিটির দায়িত্ব আরও বাড়বে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ল্যান্ড পোর্ট অথরিটি অর্থাৎ এলপিআই পেট্রাপোল যেভাবে উন্নতি করছে, আগামীতে আমাদের বাংলাদেশের সাথে যে সৌহার্দ্য, যে ভ্রাতৃত্ব সম্পর্ক আছে সেটা আরও আগামী দিনে বাড়বে। অর্থাৎ 2047-এ ল্যান্ড পোর্ট অথরিটি যে আছে এলপিআই, তার ক্যাপাসিটি, তার সৌন্দর্যায়ন, তার পরিধি সমস্ত কিছু আগামী দিনে বিকশিত হবে।
নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। গত রাতে বাবা ও ছেলে বাইকে চেপে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় গাড়িতে আসা দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে প্রথমে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে আক্রমণ করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। এই হত্যার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর 24 পরগনার বাদুরিয়ার এক যুবক। গোপন খবরের ভিত্তিতে দিনহাটা এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন আলী এবং শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এসটিএফ। ভারতীয় সিম কার্ড বাংলাদেশে হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। ধৃতদের গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়। এরা জাল নোট তৈরির কারবারের সঙ্গেও যুক্ত ছিল বলে সূত্রের খবর। এদিকে বেঙ্গালুরু থেকে ধৃত বাদুরিয়ার নোয়াপাড়ার বাসিন্দা 25 বছরের আশরাফুল মল্লিকের মোবাইল ফোন এবং বাজেয়াপ্ত নথি থেকে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। উল্লেখ্য, এর আগে লস্করি তৈবার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বাদুরিয়া থেকে গ্রেপ্তার হয় কলেজ ছাত্রী তানিয়া পারভিন। এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনেক জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। তাদের উদ্দেশ্য যাতে সফল না হয় সেজন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি জঙ্গি কার্যকলাপ বা সন্দেহজনক গতিবিধি সম্পর্কে তথ্য পেলে তা প্রশাসনকে জানাতে বলেছেন। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল মিত্রকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন, মারধর সহ নানা অভিযোগ রয়েছে। এদিকে শিবপুর থানায় শুভজিৎ চট্টোপাধ্যায় নামে অন্য এক ব্যক্তি ধৃত শ্যামল মিত্র তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারেও ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আজ আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শিবির শুরু হবে সকাল 9টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবারের রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, 1980 সালের 16ই আগস্ট ইডেনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় 16 জন দর্শক প্রাণ হারান। সেই ঘটনার স্মরণে এই দিনটি রক্তদানের মধ্যে দিয়ে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদেরও আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে হিমালয় সম্মিলিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য। এই লো প্রেশার সার্কুলেশনটা রয়েছে, সেইটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে। তো ওই সার্কুলেশনের যে ইন্টেন্সিটি সেটা আরো কিছুটা বাড়বে। সেই হিসেবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, নর্থ 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি। 17টায় ওই দিন অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওয়েস্ট মিদনাপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সংলগ্ন কয়েকটি জেলা, যেমন ইস্ট মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলাতে। এছাড়া পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বন্যা পরিস্থিতির এখনও বিশেষ উন্নতি হয়নি। সবংয়ের মধ্য দিয়ে প্রবাহিত কেলেঘাই এবং কপালেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলির বাসিন্দারা আশঙ্কের মধ্যে রয়েছেন। সবংয়ের সারতা, বিষ্ণুপুর, চাউলকুড়ি, খড়িকা, 10 গ্রাম, দণ্ডরা প্রভৃতি এলাকা এখনও জলমগ্ন রয়েছে। প্রায় 6000 মানুষ নিদারুণ পরিস্থিতির মধ্যে বাস করছেন। প্রশাসন এবং স্থানীয় বিধায়কদের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইস্টবেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে
ভারতীয় সেনার মুখোমুখি হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গ্রুপ পর্বের এতে থাকা ইস্টবেঙ্গল 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, থিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। জিম্বাবুয়ের কারিবা হ্রদে নৌকাডুবিতে 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু। টেস্ট ক্রিকেটের গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তাঁর আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। जल्द से जल्द हमारी माताओं बहनों को 33% विधानसभा और लोकसभा में उनको प्रतिनिधित्व मिले, वे भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे। समय की मांग है और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माताओं बहनों को हक दीजिए। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোনকে অতিক্রম করে এই রিলে শেষ হয়। ফিজিতে ভারতীয় হাই কমিশনের থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে শুরু হবে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য উদ্যান বন্ধ থাকবে, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গালপট্টুর SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। এছাড়াও চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালনের লেখার ওপর ভিত্তি করে রচিত ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটি প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সের একটি নতুন কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস এবং উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জুন মাসের ইউজিসি নেট, CSIR নেট, ICAR অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং PhD প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র NTA আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম FAST-DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকে এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পও চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জিম্বাবুয়ের ক্যারিবা হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। মঙ্গলবার ক্যারিবা শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৎস্যজীবীদের জনপদের দিকে যাওয়ার সময় প্রবল ঢেউয়ের তোড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা ফেরিটি উল্টে যায়। একটি সূত্র জানিয়েছে, 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো ওই ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিলেন। 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকার সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ বলে তার দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে 39 বছর বয়সী এক বন্দুকবাজের গুলিতে 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। পুলিশ জানিয়েছে, মিসাওকি কাউন্টির বিভিন্ন জায়গায় 16 বছর বয়সী এক কিশোর ও 4 প্রাপ্তবয়স্ক নিহত হন। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে। প্রশাসন ঘটনার তদন্ত করছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেটে 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদত্ত পাডিয়াল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। খবর শেষ হলো।